প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। ফারহানা পারভিন, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান। আজকের অনলাইনে তোমাদেরকে স্বাগতম। এর আগের ক্লাসগুলির কন্টিনিউশন এটা। আমরা দশম অধ্যায়ে খাদ্য উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসটিতে প্রোটিন নামক একটি খাদ্য উপাদান নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে কথা বলবো আমরা কার্বোহাইড্রেট নিয়ে। আসো বন্ধুরা, তোমাদেরকে কার্বোহাইড্রেটের সাথে পরিচয় করিয়ে দিই। কার্বোহাইড্রেট কি, এটা আগে আমাদের জানা দরকার। কার্বোহাইড্রেট হচ্ছে খাদ্যের একটা বিশেষ উপাদান, যেটা আমাদের শরীরে তাপ ও শক্তি উৎপাদন করে থাকে। এটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এখন এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের বেশিরভাগ ক্যালোরি প্রদান করে থাকে। আর প্রাকৃতিক খাদ্যের মধ্যে বেশিরভাগই শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় উপাদানই বিদ্যমান। কারণ আমাদের ক্যালোরির চাহিদার দিকে লক্ষ্য করলে দেখি যে আমাদের টোটাল ক্যালোরির চাহিদার 60 থেকে 70% কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় উপাদান থেকেই পূরণ হয়। এখন এটা নির্ভর করছে বয়স, তারপর কার্যাবলী, এক একজনের কাজের ধরন এক এক রকম। সেই হিসাবে আমাদের এই ক্যালোরির চাহিদাটা নির্ণয় হয়। যেমন রিক্সাওয়ালা, কাজের বুয়া, যারা হেভি শ্রম দেয়, তাদের কিন্তু ক্যালোরির চাহিদা অনেক বেশি। আর তারা বেশিরভাগই দেখা যায় যে 60 থেকে 70% ক্যালোরির চাহিদা শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে তৈরি করে। তো আজকে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, উৎস, কাজ, অভাবের ফল, আধিক্যের ফল নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কোনগুলি? মনোস্যাকারাইড হচ্ছে যে কার্বোহাইড্রেটটাকে ভাঙলে শুধুমাত্র একটি সরল শর্করার অণু পাওয়া যায়, সেটাই হচ্ছে মনোস্যাকারাইড। মনো মানে এক, স্যাকারাইড মানে শর্করা বা কার্বোহাইড্রেট। এটাকে এক শর্করীয় বলা যাইতে পারে, আর ইংলিশে বলে মনোস্যাকারাইড। এক শর্করী হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এগুলোকে বিশ্লেষণ করলে শুধু একটি মাত্র শর্করার সরল অণু পাওয়া যাবে। যেমন মধু, চিনি, গ্লুকোজ, এগুলি এক শর্করার উদাহরণ। এরপরে আসি আমরা দ্বিশর্করা। দ্বি মানে 2, ইংলিশে বলে ডাই, এই জন্য এর নাম হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড ভাঙলে আমরা অনুমান করতে পারছি অবশ্যই 2টো শর্করার অণু পাওয়া যাবে। এই 2টো শর্করার অণু দিয়ে যে শর্করা গঠিত সেটাই হলো ডাইস্যাকারাইড। যেমন সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। উদাহরণ হচ্ছে ফলের রস, আখের রস, এগুলিতে আমরা দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড পাব। তাহলে আমরা দেখলাম মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আরেকটা হলো পলিস্যাকারাইড। পলি মানে বহু, অর্থাৎ বহু শর্করা, অর্থাৎ যে শর্করার মধ্যে অনেক বেশি
কার্বোহাইড্রেটের সরল শর্করার অণু পাওয়া যাবে একাধিক, সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। সেটার উদাহরণ স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ ভাত, গম, আলু এগুলি হলো স্টার্চের উদাহরণ। আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণী দেহে সঞ্চিত শর্করাই হচ্ছে গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটা উদ্ভিদ সোর্সে আমরা পাবো না, শুধু প্রাণীর সোর্সেই আমরা গ্লাইকোজেন পাবো। এরপর আসি হলো সেলুলোজ। সেলুলোজ হচ্ছে এটাও একটা পলিস্যাকারাইড, একাধিক শর্করার অণু নিয়ে এই বহু শর্করাটা গঠিত। এটা শুধু উদ্ভিদ সোর্সেই বা উদ্ভিজ্জ উৎসেই আমরা পাই, প্রাণীজ উৎসে কখনো আমরা সেলুলোজ পাবো না। উদ্ভিদের বাইরের অংশ যেমন ছাল, বাকল এগুলো সেলুলোজ জাতীয় শর্করা দিয়ে গঠিত। তাহলে বন্ধুরা আমরা দেখলাম শর্করার শ্রেণীবিভাগ বা কার্বোহাইড্রেটকে কিন্তু শর্করাও বলা যায়। শর্করা বলা হয়, ইংলিশে বলে কার্বোহাইড্রেট। আবার এর আরেকটা নাম শ্বেতসার। তাহলে শ্বেতসার, শর্করা, কার্বোহাইড্রেট এই তিনটি কিন্তু একই জিনিস। এখন আমরা শ্রেণীবিভাগ করতে গিয়ে দেখলাম কার্বোহাইড্রেট তিন ধরনের: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনে থাকবে তো, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড। এরপর আসি উৎস নিয়ে। উৎস মানে কোথায় আমরা এই কার্বোহাইড্রেট পাবো বা কোন কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় উপাদান আছে। আমরা প্রতিদিনের খাদ্য তালিকা যদি লক্ষ্য করি, সেখানে আমরা কি কি খাই? মেনলি ভাত, বাঙালি আমরা ভাত, রুটি, আলু, তারপর চিনি, মধু, নুডলস, সেমাই, সুজি, গুড়, খই, মুড়ি এগুলি হলো কার্বোহাইড্রেটের উৎস। তাছাড়াও আলুতে, কচুতে কার্বোহাইড্রেট আছে। উদ্ভিজ্জের বিভিন্ন উৎসের মধ্যেও কার্বোহাইড্রেট কিছু কিছু উৎসে অনেক বেশি পরিমাণে আছে, কিছু উদ্ভিজ্জ উৎসে কম পরিমাণে আছে। তবে ডিমে কোনো কার্বোহাইড্রেট নাই, এটা তোমরা জেনে রেখো। ডিমে কোনো শর্করা জাতীয় উপাদান নাই। আর তাছাড়া মোটামুটি প্রাকৃতিক উৎসের মধ্যে সব কিছুর মধ্যেই কার্বোহাইড্রেট কম বেশি আছে। তো এই কার্বোহাইড্রেট তাহলে তোমরা লক্ষ্য করো কোন কোন খাবারের মধ্যে আছে। আমি আবারও বলছি, ভাত, রুটি, আলু, তারপর কচু, গম, বিভিন্ন ভুট্টা, যব অর্থাৎ শস্য জাতীয় খাবার যেগুলি। তাছাড়াও মধু, চিনি, গুড় এগুলাতেও যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট আছে। তো কার্বোহাইড্রেটের উৎস থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু ধরনের কার্বোহাইড্রেট অনেক বেশি ক্যালোরি দান করে, যেমন চিনি, মধু, গ্লুকোজ, বিভিন্ন ফলের রস, এগুলা অলমোস্ট 99% শর্করা জাতীয় উপাদান। আবার কমপ্লেক্স যেগুলো জটিল শর্করা, যেমন ভাত, আলু, বিভিন্ন রকমের যেমন গাজর, বিভিন্ন ধরনের ফল, এইসব থেকেও আমরা কার্বোহাইড্রেট পাই। এগুলি একটু জটিল আকারে থাকে। এতে এক একটাই এক এক রকম, কোনোটায় 60%, কোনোটায় 70%, কোনোটায় 80%, এইভাবে কার্বোহাইড্রেট থাকে। তবে সবুজ শাক সবজি, যেগুলো শাক বেশি পানি আছে, পানি জাতীয় শাক সবজি এবং টক জাতীয় ফলে খুব অল্প পরিমাণে শর্করা জাতীয় উপাদান থাকে। কোনোটায় 1%, 2% এরকমও আছে। তো তাহলে আমরা দেখলাম যে
ফল ও সবজি জাতীয় উপাদানে শর্করার পরিমাণ কম, শস্য জাতীয় উপাদানে শর্করা বেশি থাকে। উৎসের পরে আমরা আসি কাজ। প্রথমেই কিন্তু আমরা বলছি শর্করা জাতীয় খাবার আমাদের দেহের তাপ ও শক্তি উৎপন্ন করে, এটাই হলো প্রথম কাজ তার। আমাদের দেহে তাপমাত্রা বজায় রাখে এবং আমরা দৈনন্দিন যে কাজকর্ম করি, তাছাড়াও আমাদের শরীরের সবসময় ভিতরের যে মেশিনারি আছে, অর্গানগুলি আছে, সেগুলি সচল থাকার জন্য একটা ফুয়েল বা শক্তি দরকার। সেই শক্তিটাও আমরা কিন্তু শর্করা জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। তাহলে শর্করা জাতীয় খাদ্য আমাদের কি সাপ্লাই দেয়? তাপ ও শক্তি। এক নাম্বার কাজই হলো তার তাপ ও শক্তি দান করা। তারপর 2 নাম্বার কাজের মধ্যে দেখতে পাই যে শর্করা জাতীয় খাবার আছে বলেই আমাদের স্নেহ জাতীয় খাবারটা ইনটেক থাকে শরীরে, অর্থাৎ স্নেহ জাতীয় খাবার ভেঙে তাপ শক্তি দেওয়ার প্রয়োজন হয় না। যখন স্নেহ জাতীয় পদার্থ আমাদের শরীরে তাপ ও শক্তি দিবে, তখন কিন্তু আমাদের শরীরে কিটোন বডি তৈরি হবে, এটা শরীরের জন্য ক্ষতিকর। তখন আমাদের কিটোসিস নামক এক ধরনের অসুস্থতা দেখা দিবে, তখন মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই অসুখটা দেখা দেয়। কাজেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের ফ্যাটকে ভাঙতে দেয় না এবং আমাদেরকে কিটোসিস নামক রোগের হাত থেকে রক্ষা করে। কী রোগ? কিটোসিস, অর্থাৎ কিটোন বডি তৈরিতে বাধা দেয়। এরপরে আসি আমরা কার্বোহাইড্রেটের আরেকটা কাজ হচ্ছে প্রোটিনকে ভাঙতে দেয় না। আমাদের শরীরের প্রোটিন একটা অত্যন্ত দামি উপাদান, সেটা আমাদের শরীরে সবসময় ইনটেক থাকার কথা। বিশেষ খারাপ অবস্থা হলেই তখন প্রোটিন ভেঙে শক্তি উৎপন্ন হয়, যেমন স্টারভেশনে, বিভিন্ন রকমের অনাহারে, অনেক দিন খাদ্য না পেলে তখন শরীর বেঁচে থাকার জন্য প্রোটিনের অংশ ভেঙে সেখানে শক্তি উৎপন্ন করে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার সবসময় প্রোটিনকে সেভ করে, শরীরে প্রোটিন যাতে না ভাঙে সেই জন্য কার্বোহাইড্রেট কাজ করে এবং কার্বোহাইড্রেট শক্তি উৎপন্ন করে। তখন প্রোটিন জাতীয় অংশটা, অর্থাৎ দেহের মাংসপেশি বা মাসুল ভেঙে আমাদের শক্তি তৈরি করার প্রয়োজন হয় না। এরপর আমাদের ব্রেইনে সবসময় অক্সিজেন সাপ্লাই লাগে। এই অক্সিজেন সাপ্লাইয়ের সাথে সাথে গ্লুকোজ সাপ্লাইও ওইরকম জরুরি। মানে গ্লুকোজটা কোথা থেকে আসে? কার্বোহাইড্রেট জাতীয় উপাদান থেকে, অর্থাৎ মস্তিষ্কের গ্লুকোজ সরবরাহের জন্য কার্বোহাইড্রেট দরকার। এটা অত্যন্ত জরুরি ব্যাপার, যে গ্লুকোজ যদি মস্তিষ্কে সাপ্লাই কম হয়ে যায় আমরা অজ্ঞান হয়ে যাব, ইভেন মৃত্যুও হয়ে যেতে পারে। কাজেই কার্বোহাইড্রেট আমাদের এই বিশাল উপকারটা করে। এখান থেকে আমরা প্রচুর পরিমাণে গ্লুকোজ পাই এবং সেই গ্লুকোজ অক্সিজেন সহ ব্রেইনে যায় এবং ব্রেইনকে পরিচালিত করে। ব্রেইনের শক্তি হলো অক্সিজেন এবং গ্লুকোজ। এই গ্লুকোজ কোথা থেকে সরবরাহ হয়? গ্লুকোজ হয় কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেটের একটা বিশেষ উপাদানই তো গ্লুকোজ। ব্রেন কিন্তু গ্লুকোজ ছাড়া অন্য কোনো জটিল কার্বোহাইড্রেট নিতে পারে না। এরপর কার্বোহাইড্রেটের আরও কিছু কাজ আছে, যেমন কার্বোহাইড্রেট আমাদের অন্ত্রে ভিটামিন কে, ভিটামিন বি তৈরি করে, যার ফলে আমাদের অল্প পরিমাণে হলেও শরীরে এখান থেকে চাহিদা যখন হয় তখন এখান থেকে সরবরাহ হয়। তারপর সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট
কোষ্ঠকাঠিন্য দূর করে। এটাও আমাদের শরীরে বিশেষ একটা ভূমিকা পালন করে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম কার্বোহাইড্রেটের কাজ মেইনলি তাপ ও শক্তি উৎপন্ন করা। এটা মনে রেখো, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। 1 গ্রাম থেকে কয় কিলো ক্যালোরি শক্তি পাই? 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাই। তারপর এটা প্রোটিন এবং ফ্যাট জাতীয় উপাদানকে ভাঙতে দেয় না আমাদের শরীর থেকে। তারপর ব্রেনে গ্লুকোজ সাপ্লাই করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রে ভিটামিন কে ও ভিটামিন বি তৈরি করে। তো এগুলি হচ্ছে এই ইসের কাজ, কার্বোহাইড্রেটের কাজ। এখন কার্বোহাইড্রেটের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে? মেনলি আমরা এর কাজ থেকেই জানতে পারি যে এর অভাবে কি কি হতে পারে। এর অভাবে আমাদের তাপ ও শক্তি উৎপাদন ব্যাহত হবে, তখন আমরা দুর্বল হয়ে যাব, কাজ করার শক্তি পাব না, একটা পর্যায়ে অনেক দুর্বল হয়ে যাব। তখন আমাদের একটু জটিলতা দেখা দিবে, তখন প্রোটিন ফ্যাট এগুলি ভাঙতে শুরু করবে, তখন কিটোসিস নামক রোগের সৃষ্টি হবে, তখন কিটোন বডি আমাদের শরীরে বেড়ে যাবে, শরীরে অ্যাসিডোসিস হবে। এই অবস্থায় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। মস্তিষ্কে যদি গ্লুকোজ সাপ্লাই কমে যায়, তখন রোগী অজ্ঞান হয়ে যায় বা আমরা অজ্ঞান হয়ে যাই। তো এইগুলি আমাদের অভাবে জটিল সমস্যা হয়। তারপরেও এর অভাবে যেটা হয়, যদি আমরা সেলুলোজ বর্জিত খাবার খেতে থাকি, তাহলে আমাদের অনেক মল থেকে কষ্ট হবে, কোষ্ঠকাঠিন্যতা দেখা দিবে। তারপর তোমার আরও কিছু কিছু সমস্যা দেখা দেয়। কার্বোহাইড্রেট অভাব হলে কিছু কিছু ভিটামিন তৈরি হবে না, যেগুলা কিছু কার্বোহাইড্রেট কোএনজাইম হিসেবে কাজ করে আমাদের শরীরে। তখন আমাদের শরীরে রাসায়নিক বিক্রিয়ার এনজাইমের কাজ ব্যাহত হয়। এগুলি অনেক জটিল ব্যাপার, এগুলি তোমাদের ধীরে ধীরে উপরে ক্লাসে উঠলে তোমরা জানতে পারবে। মোটামুটি এই জিনিসগুলি জানো যে এটার অভাবে আমরা কাজ করার শক্তি পাবো না। বেশি অভাব হয়ে গেলে কিটোন বডি তৈরি হবে, অ্যাসিডোসিস তৈরি হবে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, মস্তিষ্কের কার্য ব্যাহত হবে, এই আর কি। এরপরে আছে আধিক্যের ফল। আধিক্য মানে কি? অভাবেও যেমন সমস্যা হতে পারে, আধিক্যেও তেমন সমস্যা হতে পারে। আধিক্য মানে বেশি। আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেলি, তাহলে কি হবে? তাহলে আমাদের অতিরিক্ত কার্বোহাইড্রেটটা জমে জমে আমাদের শরীরে গ্লাইকোজেন আকারে সঞ্চিত হবে এবং এটা একটা ফ্যাটে পরিণত হবে, চর্বিতে পরিণত হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট শেষে আমাদের শরীরে মেদ বাড়িয়ে দিবে, অর্থাৎ আমরা আস্তে আস্তে বেশি কার্বোহাইড্রেট খেলে মোটা হয়ে যাব। মোটা হওয়ার ফলে কি হবে? আমাদের অন্যান্য উপসর্গ দেখা দিবে। মোটা হওয়ার থেকে ডায়াবেটিস নামক রোগ হতে পারে, হৃদরোগ, হাঁটুর ব্যথা, এইসব রোগ বা জটিলতা দেখা দিবে। এইসব জটিলতা দেখা দিলে তখন আমাদের অনেক সমস্যা হয়ে যায়। ওজন বেশি হলেই সব ধরনের অসুখ বেড়ে যায়। কাজেই আমরা কার্বোহাইড্রেট সীমিত পরিমাণে না, প্রয়োজন যতটুক ততটুকুই খাবো, অর্থাৎ ব্যালেন্স করে খেতে হবে। অভাবও যাতে না হয় আমাদের শরীরে এবং বেশিও যাতে না হয়। এইভাবে আমরা আমাদের খাদ্য তালিকায় যদি
কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখি, তাহলে আমাদের সমস্যা হবে না, আমরা সুস্থ থাকব, কাজ করারও ক্ষমতা পাবো, আবার অসুস্থ হয়ে অত্যাধিক মোটা হয়ে যাব না। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে মোটামুটি জানলাম। তাহলে একটু সামারাইজ করি। আমরা আজকে জানলাম কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, উৎস, কাজ, অভাবের ফল, আধিক্যের ফল। তো আজকে আর নয়, এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।